বন্ধুরা নমস্কার। নীতিশ কুমার কি আবারও খেলা করবেন? নীতিশ কুমার এখনো পদত্যাগ করেননি কেন? তিনি কি পদত্যাগ করবেন শেষ পর্যন্ত? তার মনের মধ্যে কি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? তিনি কি এখনো বলেছেন যে তার জায়গাতে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিহারে? তিনি কি একবারও বলেছেন যে তার ছেলে নিশান্ত কুমার মুখ্যমন্ত্রী হবেন না? তিনি কি একবারও বলেছেন যে জেডিইউর জায়গাতে এবার বিজেপি থেকে কেউ বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন? তিনি কিচ্ছু বলেননি। নীতিশ কুমার এখনো পর্যন্ত একটা অনিশ্চয়তা তৈরি করে রেখেছেন। নীতিশ কুমার এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন, তাতে কেউই নিশ্চিত হতে পারছেন না যে নীতিশ কুমার পরবর্তী পদক্ষেপ কি করবেন। তিনি কি তার ছেলেকেই এগিয়ে দেবেন, না তিনি কি সম্রাট চৌধুরী বা বিজেপির অন্য কোনো নেতাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেবেন? তিনি কি তার নিজের চোখের সামনে তার নিজের হাতে তৈরি করা জনতা দল ইউনাইটেডকে নষ্ট হয়ে যেতে দেখবেন? তার দলের নেতারা হতাশ নিরাশ হয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলবেন, বা কেউ হয়তো দল ছেড়ে অন্য দলে চলে যাবেন নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে ঠিক করার জন্য? এটা কি তিনি নিজে চোখে দেখতে চাইবেন? বিজেপির নেতারা অমিত শাহ থেকে শুরু করে বিহারে যারা মুখ্যমন্ত্রী হতে চান তাদের প্রত্যেকের চোখের দিকে চেয়ে দেখবেন যে তারা কেউ এখনো নিশ্চিত হতে পারছেন না। একটা আশঙ্কা তাদের চোখে মুখে স্পষ্ট বিরাজ করছে, আর এই আশঙ্কাটা ইচ্ছাকৃতভাবে তৈরি করে রেখেছেন নীতিশ কুমার। দেখুন একটা বার, নীতিশ কুমার যদি নিজে ঠিকই করে নিয়ে থাকেন যে তিনি বিহারের রাজ্য রাজনীতি থেকে এবার কেন্দ্রীয় রাজনীতিতে যাবেন, তিনি রাজ্যসভা সদস্য হবেন, হয়তোবা কেন্দ্রের মন্ত্রী হবেন, হয়তোবা তিনি সর্বভারতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যদি এটা তিনি নিজে ঠিকই করে নিয়ে থাকেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সঙ্গে সঙ্গে পদত্যাগ করলেন না কেন? কেন তিনি এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলছেন না? এই যে তার কিছু না বলা, বা কিছু না বলে অনেক কিছু বলা, অনেক কিছু বুঝিয়ে দেয়া, এইটা আপনার নরেন্দ্র মোদী অমিত শাহর মধ্যে একটা এমন আশঙ্কা তৈরি করে রেখেছে যে তারা এমনিতেও তারা নীতিশ কুমারকে নিয়ে সবসময় একটা মানে দ্বন্দ্বের মধ্যে থাকেন, সবসময় তারা একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন, সবসময় তারা বিহারের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নীতিশ কুমারকে একটা বাধা হিসেবে দেখেন। এটা নিয়ে কোনো আর দ্বিমত নেই। তারা বিহারের রাজনীতিতে অনেক দিন ধরে তারা চেয়ে আসছিলেন যে তাদের পছন্দ মতন কেউ মুখ্যমন্ত্রী হবেন, এবং এমন কেউ মুখ্যমন্ত্রী হবেন যাকে তারা দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চালাতে পারবেন। কিন্তু নীতিশ কুমার এমন এক ব্যক্তি যাকে কোনোভাবে কোনো দল বা অন্য কেউ অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। নীতিশ কুমার সবসময় তার ডান হাত জানে না যে তার বা হাত কি করবে, তার বা হাত জানে না তার ডান হাত কি করবে। এইটা তার সর্বভারতীয় রাজনীতিতে একটা বিশেষ ইউনিক পরিচিতি। এই অবস্থাতে বিহারে কি কি হতে পারে? বিহারে নিশান্ত কুমার এবার জেডিইউ এর মধ্যে সরাসরি ঢুকে গেছেন। এতদিন তো তার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন, তার বাবা জেডিইউর সর্বসর্বা, তিনি তো স্বাভাবিকভাবেই সেই পরিবারের লোক, তিনি পার্টির সঙ্গে যুক্ত, এটা ধরে নেওয়া হয়েছিল। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে তিনি জেডিইউতে যোগদান করেছেন। এবার কথা হলো তিনি সারা বিহার নাকি চষে বেড়াবেন। অনেকের ধারণা হলো এইরকম যে নিশান্ত কুমারকে নীতিশ কুমার সারা বিহারে আপনার ঘুরিয়ে একবার তার জনপ্রিয়তা দেখিয়ে দেবেন দিল্লিতে। মূল টার্গেট হলো নরেন্দ্র মোদীকে দেখানো, অমিত শাহকে দেখানো যে নিশান্ত কুমারকে তার রাজ্যের মানুষ পরবর্তী নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। ততদিন হয়তো নীতিশ কুমার পদত্যাগ করবেন না। একবার নিশান্ত কুমারকে সারা বিহারের নেতা হিসেবে তুলে ধরার পরে, গ্রহণযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরার পরে হয়তো নরেন্দ্র মোদীর কাছে নীতিশ কুমার প্রস্তাব পাঠাতে পারেন যে দেখো, নিশান্ত কুমারকে বিহারের মানুষ গ্রহণ করে নিয়েছে, সে তাকে পরবর্তী নেতা হিসেবে চাইছে, সুতরাং তাকেই পরবর্তী মুখ্যমন্ত্রী করা হোক, আমার কোনো আপত্তি নেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে। এই রকম একটা পরিকল্পনা নিশান্ত কুমারকে নিয়ে নীতিশ কুমারের মনের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই কারণেই এই সময়ে বাইরে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে যে নিশান্ত কুমার পরবর্তী উপমুখ্যমন্ত্রী হবেন, কিন্তু ভেতরে ভেতরে তলে তলে তাকে নেক্সট বিহারের মুখ হিসেবে, জেডিইউর মুখ হিসেবে
তুলে ধরার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন নীতিশ কুমার। নীতিশ কুমার কোনোভাবেই তার পরিবারের হাত থেকে, তার দলের হাত থেকে ক্ষমতা চলে যাক এটা চাইছেন না। এটা হলো একটা মত। দ্বিতীয় মত এটা যে নীতিশ কুমার হতে পারে যে এটা একটা মানে পুরো যে ভারতীয় রাজনীতির, যে সর্বভারতীয় রাজনীতির যে পরিমণ্ডল, এর মধ্যে একটা চাল হিসেবে এটা ছুড়ে দিয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া জোট থেকে তার কাছে কোনো প্রস্তাব আসে কিনা, বা কি বলে নরেন্দ্র মোদী তাকে উপপ্রধানমন্ত্রীর পদ অফার করেন কিনা। কারণ তিনি শুধুমাত্র একজন এমপি হয়ে দিল্লিতে থাকতে চাইবেন এবং তার বাকি জীবনটা একজন পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কাটাতে চাইবেন। এটা স্বাভাবিকভাবে নীতিশ কুমারকে যারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে দেখে এসেছেন তারা মনে করেন না। নীতিশ কুমারের উচ্চাকাঙ্ক্ষা সর্বজন বিদিত। নীতিশ কুমার কোনোভাবেই মুখ্যমন্ত্রিত্ব হারাতে চাননি। তার কারণেই তিনি যখনই দরকার হয়েছে তিনি এমন ঝাপটা দিয়েছেন, কখনো এনডিএকে ঝাপটা দিয়েছেন, কখনো ইন্ডিয়া জোটকে ঝাপটা দিয়েছেন, কখনো বিজেপিকে দিয়েছেন, কখনো কংগ্রেসকে দিয়েছেন। তিনি যখন যাকে ঝাপটা দেওয়ার দরকার রাজনৈতিকভাবে তাকেই ঝাপটা দিয়েছেন। তো সুতরাং তিনি কিন্তু উচ্চাকাঙ্ক্ষী মানুষ। তো এবার তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে কমপক্ষে উপপ্রধানমন্ত্রী হতে চাইবেন। হতে পারে নীতিশ কুমারের পরিকল্পনা এরকম যে তার ছেলেকে বিহারের উপমুখ্যমন্ত্রী আর তিনি দেশের উপপ্রধানমন্ত্রী, এই দুটো প্রস্তাব ওপরে তিনি কাজ করছেন। এটা হতে পারে যে নিশান্ত কুমার পরবর্তী মুখ্যমন্ত্রী এবং বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী, এবং তিনি কেন্দ্রে মন্ত্রী থাকুন অথবা এমপি থাকুন, কোনো অসুবিধা নাই, এইরকম একটা প্রস্তাব হতে পারে। আরেকটা হতে পারে যে তিনি হতে পারে এই দর কষাকষির মাঝে বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেন, যে তিনি মুখ্যমন্ত্রিত্ব থেকে এই মুহূর্তে পদত্যাগ করবেন না এবং তার দলে তার কাছে যে 85 জন এমএলএ রয়েছে, সেই 85 জন এমএলএ এর সঙ্গে ইন্ডিয়া জোটের 35 জন এমএলএ যুক্ত করলে পরে এটা হয়ে যায় 120। আর এনডিএ জোটের মধ্যে যে হাম রয়েছে বা আরএলএম রয়েছে, এদের মধ্যে কাউকে, কোনো একটি দলকে সঙ্গে নিয়ে আপনার মেজরিটি বানিয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন অথবা তার ছেলেকে মুখ্যমন্ত্রী পদে বসাবেন। এরকম ভিন্ন ভিন্ন পরিকল্পনার মধ্যে কোনটা নীতিশ কুমারের মাথায় আছে কেউ জানেন না। নিশ্চিতভাবে আমরা ধারণা করতে পারি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ জানেন না যে নীতিশ কুমার শেষ পর্যন্ত তাদের ইচ্ছে মতন, তাদের পরিকল্পনা মতন যা তা করবেন, যা যা নরেন্দ্র মোদী বা অমিত শাহ বলে দেবেন। এই ব্যাপারে অনিশ্চয়তা তাদের চোখে মুখে স্পষ্ট ধরা পড়ছে। এই কারণে বিহারের রাজনীতিতে আগামী দিনে আরো কি কি ঘটবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। বিহার একটা অনিশ্চয়িত অবস্থার মধ্যে রয়েছে। বিহারে জেডিইউর নেতাকর্মীদেরকে দিয়ে নিশান্ত কুমারের প্রতি একটা বড় দাবি তুলে দেওয়া হয়েছে এবং এই দাবিটা পরিকল্পিতভাবে নীতিশ কুমার তুলিয়েছেন। কারণ দেখবেন সঞ্জয় ঝা থেকে শুরু করে লল্লন সিং, এরা যারা প্রো বিজেপি মানে জেডিইউর নেতা, একজন কেন্দ্রীয় মন্ত্রী লল্লন সিং, একজন এমপি সঞ্জয় ঝা, এরা দুজনেই নরেন্দ্র মোদীর লোক হিসেবে জনতা দল ইউনাইটেডের মধ্যে রয়েছেন এবং অনেকের ধারণা এই দুজন ষড়যন্ত্র করে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্ব শেষ করতে চাইছেন। এদের মধ্যে কেউ হয়তো পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চান, না হলেও তারা অন্তত পক্ষে বিজেপির মানে সুপারি নিয়ে বিজেপির হয়ে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তারা চেষ্টা করছেন। তারা মূলত জেডিইউ বিজেপির লোক, এরকম অনেকের ধারণা। কিন্তু আপনারা দেখবেন টিভির পর্দাতে পরিষ্কারভাবে সঞ্জয় ঝা এবং লল্লন সিং দুজনেরই চেহারা পানসে হয়ে গেছে। দুজনেরই চেহারা থেকে আনন্দ অনেকটা উধাও হয়ে গেছে। দুজনেই এখন, বিশেষ করে সঞ্জয় ঝা বারবার মিডিয়ার সামনে এসে নিশান্ত কুমারের হয়ে ওকালতি করছেন, কারণ তিনি বুঝে গেছেন যে নিশান্ত কুমারকে সামনে আনার পরিকল্পনা নীতিশ কুমারের, এটা এবং দলের মধ্যে একটা চাপ তৈরি করা আর কৌশলও নীতিশ কুমারের কৌশলই। এই কৌশলের সামনে যদি তিনি মানে প্রতিপক্ষ হয়ে দাঁড়ান তাহলে রাজনৈতিকভাবে তার কপালে অনেক দুঃখ রয়েছে। আর জেডিইউর মধ্যে যদি তার পজিশন নষ্ট হয়ে যায় তাহলে দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহের কাছে তার কোনো মূল্যই থাকবে না। এই কারণে তিনি কিন্তু আপনার মানে এখন যে পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন সেই পরিকল্পনাটাকে ঠিক মতো রূপায়ণ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন।
বিহারের রাজনীতি আগামী দিনে জাতীয় রাজনীতিতে কিরকম প্রভাব ফেলবে, এই ঘটনাবলী শেষ পর্যন্ত সর্বভারতীয় রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে কোনো নতুন কোনো চিত্র দেখাবে কিনা, সেটা কিন্তু দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আগামী দিনের ভারতীয় রাজনীতিতে আরো অনেক ঘটনা ঘটতে চলেছে। নিঃসন্দেহে এই সমস্ত কিছুর দিকে আমাদের সবারই নজর রাখতে হবে। আর যেহেতু একবার কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার দুর্বল হয়ে গেছে, যেহেতু একবার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে, যেহেতু একবার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে নরেন্দ্র মোদী নির্ভরশীল হয়ে পরনির্ভর সরকার চালাতে বাধ্য হয়ে গেছেন, সেহেতু ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আর এই ঘটনাগুলোর শেষ পরিণতি হলো যে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউর হঠাৎ করে একদিন সকালবেলায় সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে কেন্দ্রে এনডিএ সরকার ফেলে দেওয়া, এটা হলো শেষ পরিণতি। কিন্তু এই শেষ পরিণতি 2029-এর আগে কতটা আগে ঘটে, সেটা কিন্তু একটা বিরাট বড় কৌতূহলের বিষয়। কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো তো লাগবেই আমি জানি, ব্যতিক্রমী আলোচনা, তার কারণে ভিডিওটাকে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।